বিচার তো আপনি একসাথে সারা দুনিয়ার মানুষের বিচার করতে পারবেন না। বিচার একটা টেকনিক্যাল ব্যাপার। এটার সঙ্গে আইন কানুন ইন্টারপ্রিটেশন, সাক্ষ্য প্রমাণ, জেরা জবানবন্দি জড়িত, এবং ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া চলছে। এই ক্ষেত্রে আমি বাড়তি কোনো মন্তব্য করতে চাই না। ইট মে ইনফ্লুয়েন্স দি ট্রাইব্যুনাল প্রসিডিং। ফলে ইটস এ ক্রিমিনাল প্রসিডিং, ইটস গোয়িং অন, লেট ইট বি কন্টিনিউড অ্যাজ পার ল। লীগের তো অপকর্ম আমরা জানি, আওয়ামী লীগের অপকর্ম আমরা জানি, গণহত্যার সাথে তারা জড়িত হয়ে গেছে ২৪শে গণঅভ্যুত্থানে। কিন্তু জাতীয় পার্টিকে দোসর বলছি আমরা, কিন্তু স্পেসিফিক ওই গণহত্যার অভিযোগে কিন্তু আপনি দায়ী করতে পারবেন না। সেই জায়গা থেকে আইনের ব্যাখ্যা কি বলে, এটা একটু আমি যদি সংক্ষেপে একটু না বলেন। দেখুন, আসলে আসলে কিন্তু খেয়াল করে দেখবেন যে আইনটার কথা বললাম, সন্ত্রাস দমন আইনে, সেই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কতগুলো প্যারামিটার আছে, কতগুলো বিষয় আছে, এবং যেগুলো রাষ্ট্রের অখণ্ডতা, সন্ত্রাস, এগুলো সমস্ত বিষয় আছে। সরকার বিবেচনা করবে যে কোন পরিস্থিতিতে একটা রাজনৈতিক সত্তাকে নিষিদ্ধ করার প্রয়োজন কিংবা তার কার্যক্রম স্থগিত করার প্রয়োজন হবে। সেটা আমি আবারও বলছি, সরি টু রিপিট ইট এগেইন, আপনি আমাকে যে প্রশ্নটি করতে চান সে প্রশ্নের উত্তর আইনজীবী হিসেবে আমি বলতে পারি, যেহেতু আইনের মধ্যে সরকারকে ক্ষমতা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, দুটি ক্ষেত্রে সেটি প্রয়োগ করেছে। একটি ক্ষেত্রে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে, আরেকটি ক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার মাধ্যমে। শেখ হাসিনা সরকার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে একই আইন করেছে। সুতরাং শেখ হাসিনার প্রণীত আইন যেটি এখনো পর্যন্ত বিদ্যমান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করলে তাদের সেই আইনি ক্ষমতা আছে কোন রাজনৈতিক সত্তাকে নিষিদ্ধ করা। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার তাজুল, আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরকে শুনতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আমি এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো, এবং পাশাপাশি অনেকের মন্তব্য একটু, অনেকেই এই বিষয়টা বলছেন, একটু আমি আপনাকে মনে করে দিতে চাই যে এরকম কথাও জারি আছে যে আমরা শুনেছি যে যা জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে, এবং আরো একটা কথা আমরা শুনি যে জাতীয় পার্টি যদি বিরোধী দল হয়ে যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে না, এবং যাতে জাতীয় পার্টি বিরোধী দল না হয় সেজন্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিটাও আছে। জামাতের পক্ষ থেকেও সে দাবি আছে এবং এনসিপির পক্ষ থেকেও আছে। আপনার ব্যাখ্যা শুনি আসলে সরকারের কি করা উচিত, এবং এটাকে আপনি ডিফেন্ড করতে চান কিনা। এই ব্যাপারটাতে আমি লানের সিনিয়র মিস্টার রুহুল কুদ্দুস কাজল তার একমত যে আসলে সরকার কোন জায়গায় তার আইনের বিধান অ্যাপ্লাই করবে, এটা গভর্নমেন্ট হ্যাজ টু ডিসাইড। এখানে অন্য কেউ ডিসাইড করে দিলে ফায়দা হবে না। ইট ইজ এ গভর্নমেন্টস এক্সক্লুসিভ ডোমেইন যে কোথায় তারা কি সিদ্ধান্ত নিবে। আইনের যে পেরিফেরি আছে সেখানে অ্যাবেটমেন্টও আছে, প্রিন্সিপাল অফেন্স আছে, এবং প্রিন্সিপাল অফেন্সের সঙ্গে যদি কেউ অ্যাবেটমেন্ট করে থাকে তাহলে প্রিন্সিপাল অফেন্ডারের যে ধরনের সাজা বা শাস্তি হয়, অ্যাবেটারের একই ধরনের সাজা বা শাস্তি। তাহলে দূষর কথাটার ইংরেজি মানে হয় অ্যাবেটমেন্ট, সহযোগিতা। আপনি যদি একটা অপরাধকে ধরেন, প্রিন্সিপাল অফেন্ডার ধরেন, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে যদি মনে করেন মূল অপরাধী, তাহলে আপনি তার সঙ্গে সহযোগী কারা এটা যদি আইডেন্টিফাই করতে চান, রাজনৈতিক সত্তা হিসেবে আইডেন্টিফাই করতে চান, তাহলে গভর্নমেন্ট উইল ডিফাইন যে তাদেরকে ওই পেরিফেরির মধ্যে ফেলতে পারবে কি পারবে না। ডেফিনেটলি এটা পেরিফেরির মধ্যে ফেলার আগে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির রিপোর্ট ছাড়া তারা এটা করতে পারবেন না। কারণ দুইটা তিনটা এজেন্সির কাছে আগে রিপোর্ট চাইতে হয়, রিপোর্টটা আনুষ্ঠানিকভাবে জমা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে, তাদের 4-5 সদস্য বিশিষ্ট কমিটি আছে যেখানে রিভিউ করা যায়। আগের মামলা দুটো করতে গিয়ে আমি এক্সপেরিয়েন্স দেখেছি। তারপরে একটা আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত তারা নিতে পারে। এ ব্যাপারে আমি 100% একমত। একটা কথা শুধু আমি এখানে আগের কথাটা টেনে বলছি, সেটা হলো সিনিয়র বলেছেন যে তখন একটা মার্শাল ল সিচুয়েশন ছিল ওই সময়ের প্রেক্ষাপটে এটা করা হয়েছিল। আর এখন আমরা যে সিচুয়েশনটা আছি এটা হলো একটা অভ্যুত্থানের সিচুয়েশন। আমার বিবেচনায় যতটুকু লেখাপড়া আমি করেছি, এটা খুব বেশি কিছু না, আমাদের লেখাপড়া লিমিটেশন আছে, তাও আমার লিমিটেশনের ভিতর থেকেই আমি বলছি। আমি মনে করি মার্শাল ল সিচুয়েশনের মধ্যে একটা কাজ করার যে পরিস্থিতি তৈরি হয় গণ অভ্যুত্থানের কারণে গঠিত কোন সরকার ব্যবস্থায়, তার চাইতেও বেশি শক্তিশালী ব্যবস্থাপনা তৈরি করার বিধান আছে, এক্সাম্পল আছে পৃথিবীর সব জায়গায়। গণ অভ্যুত্থান কিন্তু মার্শাল লর চাইতেও অনেক বেশি পাওয়ারফুল পিপল সোর্সের কারণে। ফলে এখনকার সংস্কারগুলা এই ধরনের পিপলের সংস্কারের যে মেন্টালিটি, এই মেন্টালিটি ইমপ্লিমেন্ট করতে আইনি কোনো বাধা আছে বলে আমি মনে করি না। এটা মার্শাল লর চাইতেও আরো শক্তিশালী পিপল উইল আছে এখানে, সোভারেন উইল অফ দ্য পিপল এক্সপ্রেসড হয়ে গেছে এখানে, জনগণের সার্বভৌম ক্ষমতা, এটাই এখানে মূল বিষয়। আর তার সঙ্গে একটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট, কেউ কিন্তু সংবিধান পুরোটা স্থগিত করতে বলছে না।
সংবিধান পুরোটা স্থগিত করার প্রশ্ন না। প্রশ্ন হলো আমরা একমত হয়েছি যে সমস্ত বিষয়ে, এই বিষয়গুলোতে যেখানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে ওই ক্ষেত্রে শুধুমাত্র এই সাংঘর্ষিক বিধানগুলোর ক্ষেত্রে সনদে উল্লেখিত বিধানটাকেই আইনি ভিত্তি দিতে হবে, তবেই সংস্কারটা নিশ্চিত হবে। এতে কারো আপত্তি থাকার কথা না। আপত্তি যারা উত্থাপন করেন এটা শুনে আমি খুবই অবাক হই, যদিও আমি ছোট মানুষ, কিন্তু আমার কাছে খুবই খুবই বেখাপ্পা মনে হয়। মনে হয় যেন একটা ভুল পলিটিক্স আচ্ছা, হচ্ছে। আমি একটা আপনার আমি ইম্পর্টেন্ট কাজ, আপনার ঠিক একটা আছে, ইম্পর্টেন্ট আমি কাজ একটু হলো, একটা আপনার একটু ইম্পর্টেন্ট কাজ দোষর হলো সবচাইতে। আচ্ছা বলেন, শুনতে পাচ্ছি না আমি, আসলে কেটে কেটে যাচ্ছে। দোসর নিয়ে আপনি যেটা বলছিলেন যে ফ্যাসিস্টের দোসর হিসেবে জাতীয় পার্টির বিচারের কথা বলছি, তো আমরা তো দেখেছি জাতীয় পার্টি শুধু না 14 দলকেও আমরা দেখেছি দোষরের ভূমিকায়, এবং শুধু তাই না, সেখানে কর্পোরেট হাউস, আপনার কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানও সেখানে সহযোগিতা করেছে, বড় বড় ব্যবসায়ীরাও গেছে পাশে, গণমাধ্যমের ভূমিকাও আমরা সেখানে দেখেছি। তো বিচার যখন হবে তখন তাদের বিষয়েও কি বিচারের কথা আপনারা ভাববেন কিনা বা ভেবেছেন কিনা? বিচার করার দায়িত্ব তার আমার না, আমি তো একজন ইন্ডিভিজুয়াল আইনজীবী। না, আপনারা বিচার দাবি করবে, তো তুলছেন, দাবি তো বিচার তুলছেন। করবে প্রসিকিউশন। বিচারের জন্য প্রসিকিউশন টিম আছে, আলাদা আইন আছে এবং ট্রাইব্যুনাল আছে। মূল না, দায়িত্ব আমি বলছি, আপনার দাবি তো তুলছেন, সেই জায়গা থেকে আমি বলছি। বিচার তো আপনি একসাথে সারা দুনিয়ার মানুষের বিচার করতে পারবেন না। বিচার একটা টেকনিক্যাল ব্যাপার, এটার সঙ্গে আইন কানুন, ইন্টারপ্রিটেশন, সাক্ষ্য প্রমাণ, জেরা, জবানবন্দি জড়িত, এবং ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া চলছে। এই ক্ষেত্রে আমি বাড়তি কোনো মন্তব্য করতে চাই না। ইট মে ইনফ্লুয়েন্স দি ট্রাইব্যুনাল প্রসিডিং। ফলে ইটস এ ক্রিমিনাল প্রসিডিং, ইটস গোয়িং অন, লেট ইট বি কন্টিনিউড অ্যাজ পার ল। আর এখানে একটা ওকে, কথা আমি কেন বারবার বলছি, আমি মনে করি এটাই মূল ক্রাইসিসের মূল বিষয়। দেখুন, আমরা সাংবিধানিক সরকারের কথা বলছি, তো সাংবিধানিক সরকারের কথা বলছি, কোন সংবিধানে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে? কোন সংবিধানে আছে এই সরকারের কতদিন মেয়াদ হবে? যে রেফারেন্সের কথা বলা হচ্ছে ওই রেফারেন্সে দেখেন তো মানে এই সরকারের মেয়াদের কথা বলা আছে কিনা। ইন্টারিম গভর্নমেন্ট বলতে কোনো কনসেপ্টই এই সরকারে নাই, বর্তমান সংবিধানে নাই। তাহলে এই যে রেফারেন্সের কথা বলে আমরা টাইমটা লিমিট করে দিচ্ছি, আমি কিন্তু 100% নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। আমি মনে করি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত, জরুরিভাবে হওয়া উচিত। কিন্তু এট দ্য সেম টাইম আমি এটা মনে করি এই লিগ্যাল ভ্যাকুয়াম যেটা ক্রিয়েট হয়েছে এইটাকে সলভ করে নির্বাচন হওয়া উচিত, তবে সেটা হবে সকলের জন্য মঙ্গলজনক। আর বিএনপিকে আমি কেন এই কথা বলি, যেহেতু বিএনপি দাবি করছে তারা হলো সবচাইতে বড় রাজনৈতিক দল, এই ক্ষেত্রে তাদের বড়র মতো রাজনৈতিক ভূমিকা পালন করতে পারছেন না। তাদের আচরণটা হয়ে যাচ্ছে অনেকটাই ছোট স্টেক হোল্ডারদের মতো। আমি যদি বিএনপির জায়গায় থাকতাম, আচ্ছা, তাহলে আমি ওকে, সর্বাগ্রে আমরা এই কথা বলতাম যে এই লিগ্যাল ভ্যাকুয়াম শুড বি ফুলফিল, দেন গো ফর ইলেকশন। ইট ইজ বেনিফিশিয়াল ফর এভরিবডি, নট অনলি ফর ক্লিয়ার। বিএনপি।